আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে যে কিছু কথা বলতেছিলাম। ওকে, চলুন এখন আমরা পড়ি। যারা মিটে যুক্ত হয় নাই, এখন লাইভটা এখন শুরু হইলো, মানে আগেরটুকু তারা পাবে না, টেকনিক্যাল প্রবলেম ছিল আসলে, তারা মিস করে গেল। আচ্ছা, এটা তাদের জন্য শাস্তি হিসেবে আমরা ধরে নিলাম, শাস্তি হিসেবে গণ্য করলাম। ওকে, তো সোফিয়া, হোয়াই ডিড সোফিয়া ফেইন টু সি টম ইন দ্য ফিল্ড? আচ্ছা, আমরা একটু শর্ট কোশ্চেন গুলো যদি পড়ে নেই তাহলে শর্ট গুলো ইজিতে হয়ে যাবে। আমরা একটু যাচ্ছে তো। Comment on the এখন discovery of Tom's parentage at the end of the novel. টম জন্স তো আমরা অলরেডি জানলাম, অলরেডি আলোচনা করলাম যে আমরা কিভাবে করে তার পিতামাতার পরিচয়টা সবশেষে গিয়ে পাওয়া যায়। আমরা গল্পটা শুনতেছিলাম। এখন যদি আমরা একটু লাইন বাই লাইন দেখি, দ্য ডিসকভারি অফ টম জন্স ট্রু প্যারেন্টেজ এট দ্য এন্ড অফ দ্য নোভেল ইজ আ সিগনিফিকেন্ট অ্যান্ড সারপ্রাইজিং মোমেন্ট দ্যাট চেঞ্জেস এভরিথিং ফর হিম অ্যান্ড দ্য আদার ক্যারেক্টার। এটা আসলে খুবই ফাতেমা আপু মিউট করেন। আকর্ষণীয় একটা ব্যাপার, এবং এই পুরো নাটক, পুরো ফিকশনটার মধ্যে হচ্ছে যে যারা অডিয়েন্স, যারা পাঠক, যারা এই নোবেলটা পড়বে, যারা এটা দেখবে, তাদের এটা একটা কিউরিয়াসিটি থাকবেই যে আসলে কে আসলে টমের বাবা, কে আসলে সত্যিকারের মা। হ্যাঁ, তো ফাইনালি হচ্ছে শেষে গিয়ে এটা কিন্তু রিভিল হয়। ফর মোস্ট অফ দ্য স্টোরি, টম ইজ believed to be a foundling, meaning he was abandoned as a baby and does not know who is his real parents are. তো পুরো গল্পটা জুড়ে আমরা শুরু থেকে প্রায় শেষের আগ অবধি এমনটা মনে করা হয় যে সে আসলে এতিম, তার পিতামাতার পরিচয় জানা নাই, বা তার রিয়েল পিতামাতাকে এরকম না, সে একটা অবৈধ সন্তান হতে পারে, এরকম ইত্যাদি এগুলো ভাবা হয়। দিস ল স্ট্যাটাস কজেস টম মেনি প্রবলেমস থ্রুআউট হিজ লাইফ, স্পেশালি when it comes to his love for Sophia Western, because society looks down on him due to his unknown background. খুব মনোযোগ দেন। এটা শুধু যে টমের ক্ষেত্রে হয়েছে এরকম না, যে আমাদের সমাজেও যদি এরকম হয় যে কারো একজন, কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের বিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে বংশ পরিচয় বা বংশের খোঁজ খবরগুলো কিন্তু নেওয়া হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন কেউ একজন এতিম, যার পিতার পরিচয় ঠিক নাই, যার মাতার পরিচয় ঠিক নাই, এরকম একটা ছেলে, তাকে আসলে সবাই কটু কথা বলবে, তাকে হচ্ছে যে একটু নিম্ন চোখে দেখবে, হেয় প্রতিপন্ন করবে, এটা স্বাভাবিক। এই বিষয়গুলো ঘটে টমের সাথে, এবং তার ভালোবাসার ক্ষেত্রে, দ্যাট মিন্স যখন সে সোফিয়াকে বিয়ে করতে চায় বা সোফিয়াকে ভালোবাসে, তো এইখানেও কিন্তু একটা বাধা হিসেবে আহ হচ্ছে যে আমাদের দেখতে পাই আমরা তার এই বংশ পরিচয়টাকে, বা প্যারেন্টেজ যে নাই, আহ জানা নাই, এটা এটা আমরা দেখতে পাই। However, toward the end of the novel, the truth about Tom's birth is finally revealed, and it turns out to be a major twist. চমৎকার একটা ব্যাপার। আরে আমরা মানে যখন আপনি এটা পড়বেন বা যখন গিয়ে ঘটনাটা দেখতেছে অবাক হয়ে যাবে। আরে এখানেই সবকিছু, মানে সরিষার মধ্যেই ভূত, অবাক ব্যাপার। এবং খুব মজাদার একটা টুইস্ট আমরা এখানে দেখতে পাবো, যে আসলে যার কাছে সে বড় হলো, দ্যাট মিন্স তার মা, তার যে আসল মা, এই মাই কিন্তু তাকে লালন পালন করে বড় করলো, বাট কেউ বুঝতে পর্যন্ত পারলো না যে এই ছিল তার আসল মা। ঠিক আছে, চমৎকার একটা ব্যাপার। ওকে, ইট ইজ ডিসকভার্ড দ্যাট টম ইজ অ্যাকচুয়ালি দ্য সন অফ ইস্কার অলর্দির সিস্টার ব্রিজেট অলর্দি। ঠিক আছে, তো সেই কিন্তু পুষে পালে বড় করছে, বাট এটা কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারে নাই যে আসলে ঘটনা কি। ব্রিজেট হ্যাড সিক্রেটলি গিভেন বার্থ টু টম আফটার অ্যান অ্যাফেয়ার, বাট হ্যাড কিপড ইট আ সিক্রেট টু অ্যাভয়েড স্ক্যান্ডাল। আমরা অলরেডি একটু আগে জানলাম বা মনে করে নিলাম যে ব্রিজেট অলরেডি তার হচ্ছে যে একটা সিক্রেট অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল। তো একটা বিষয় আমরা এখানে খুব ভালোভাবেই বা বারবারই দেখি যে বিবাহ বহির্ভূত বা বিয়ের পূর্বের সম্পর্ক, প্রেম ভালোবাসা, তো এটা শুধুমাত্র হচ্ছে যে আবেগময় ভালোবাসা এখান পর্যন্তই এটা থেমে থাকেনি, বরং এটা ফিজিক্যাল রিলেশনশিপ পর্যন্ত বেশি গড়ায় যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকমটা দেখতে পাই। তো এটা এখানে ঘটে,
এবং বিয়ের আগেই তারা হচ্ছে যে ফিজিক্যাল রিলেশনশিপে জড়ায় এবং এই সন্তান তার গর্ভে চলে আসে, ঠিক আছে? তখন এটা তো একটা হচ্ছে যে ওই যে মিস্টার সামার যে স্কুল টিচার ছিল ও তো মারা গেছে আসলে। এখন এটা রিভিল করাও কিন্তু কঠিন একটা মেয়ে মানুষ হিসেবে, যে সে তার পিতার পরিচয় দিতে পারতেছে না এবং দিবে কিভাবে, সে তো বেঁচে নাই, ঠিক আছে? তো ঝামেলার ব্যাপার। তো এখন এই সবকিছু থেকে বাঁচতে, নিজের মান সম্মান বাঁচাতে, কলঙ্ক ঢাকতে তিনি এটা আসলে গোপনই রেখে দেন। She arranged for Tom to be raised as an orphan without anyone knowing his true identity, including Tom himself. সে টমকে একটা এতিমের মতো করেই বড় করে তুলছে। এরকম একটা অ্যারেঞ্জমেন্টই সে করে ফেলছে এবং টম নিজে পর্যন্ত বুঝতে পারে না, কখনো আঁচ করতে পারে না বিষয়টা। The truth is uncovered through several key characters. Mrs. Waters, you should know, Mrs. Waters, who was earlier believed to be Tom's mother. এই মিসেস ওয়াটারের নাম কি বলেন তো? আগে কি নাম ছিল? পরে মিসেস ওয়াটার রাখা হয়েছে। আগে কি নাম ছিল? জেনি জোন্স। জেনি জনস, গুড। তো তাকে কিন্তু হচ্ছে যে সন্দেহ করা হয়। তো তো পরে সে সেখান থেকে চলে যায়। না, পরে গিয়ে সে মিসেস ওয়াটার নাম রাখে তার। রিভিল দ্যাট শি ইজ নট হিজ মাদার অ্যান্ড দ্যাট ব্রিজেট অলরেডি ইজ হিজ ট্রু মাদার। এটা আমরা বুঝতে পারি। দিস রেভেলেশন কামস অ্যাজ আ শক টু এনিওয়ান, ইনক্লুডিং টম। ইট অলসো মিনস দ্যাট টম ইজ নট আ লভন ফাউন্ডলিং, বাট পার্ট অফ ওয়েলদি অ্যান্ড রেসপেক্টেবল অলওয়ার্দি ফ্যামিলি। এবং ফাইনালি গিয়ে চমৎকার একটা বিষয় রিভিল যে সে তাকে যে এত পুরো ফিকশনটা জুড়ে তাকে এত হ্যায় প্রতিপন্ন করা হয়, বিভিন্ন সময় সে বিভিন্ন লোকের কাছে হচ্ছে যে নানাভাবে অপদস্থ হয়, অপমানিত হয়, হ্যাঁ, কষ্টদায়ক কথাবার্তা তাকে শুনতে হয়। বাট আসলে সে এরকম লবণ কোনো ফ্যামিলির কেউ না, বরং সে এরকম সম্ভ্রান্ত নামি দামি অলর্দি ফ্যামিলিরই একজন সদস্য, ঠিক আছে? Iskar Olordi, who had expelled Tom from house earlier in the story due to misunderstandings, is overjoyed to find out that Tom is actually his nephew. আচ্ছা, তো বিষয়টা অনেকটা এরকম আমরা বাংলা সিনেমায় দেখি না অনেক সময়, যে শাকিব খান নায়ক হলো শাকিব খান, আর নায়িকা হইছে শাকিব খানের নায়িকা কি বুবলি, অথবা অপু বিশ্বাস। তো ভালো কথা, আর অপু বিশ্বাস দেখি আমরা অনেক বড় ঘরে যার জন্ম, তার বাবা অনেক ধনী, ঠিক আছে? আর শাকিব খানরে দেখতেছি ধরেন যে তার অবস্থা খুবই খারাপ, খুব গরিব ঘরের সন্তান। তো নাটকটা চলতে সিনেমা চলতে চলতে একটা সময় গিয়ে দেখা যায় যে আসলে আহ ধরেন যে সাকিবের আসলে বংশ পরিচয় সেরকম ভালোভাবে ছিল না, বাট পরে জানা যায় যে সাকিব আসলে শাবানারই সন্তান এবং শাবানা আসলে হারাই ফেলছিল তাকে, এবং অনেক আহ বড় লোক তারা, ঠিক আছে? তো এটা আমরা ধরেন যে রিভিল করলাম, এরকম আমরা বাংলা সিনেমায় অনেক সময় দেখি। তো সাকিবের সাথে এটা না হইলেও ওই জসিম বা আলমগীর এদের সিনেমাগুলো আপনারা অনেকেই দেখে থাকতেও পারেন। ছোটবেলায় এই সিনেমাগুলো খুব দেখা হতো। দেখা গেছে যে শুক্রবারের দিন, শনিবারের দিন গ্রামে একটা টেলিভিশন আমাদের, এই পুরো মানে বাড়ির আঙিনা ভর্তি মানুষজন সিনেমা দেখতো। অনেকে কান্না করে ফেলতো এই ঘটনাগুলো দেখে। এবং জি ভাইয়া। এবং হচ্ছে যে ফ্যামিলির সাথে বসে দেখার মতো কিন্তু সিনেমাগুলো। আবার কেউ কেউ আছে এই সিনেমা আগে থেকে দেখছে, সে আগে থেকে ঘটনাগুলো বর্ণনা করতে থাকে যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে। তো বিষয়গুলোই অন্যরকম ছিল। তো এখন আর সেগুলো হয় না। এখন তো আপনারা সিনেমাও দেখেন না, দেখলেও আমরা সিনেমা একা একা মোবাইলে দেখি, আহ এরকম ব্যাপার। তো এখন এবং ঘটনাটা অনেকটা, সে মাঝে মাঝে মাইরও খেত। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আসলে এখনকার জেনারেশন এরা টোটালি মিস করবে, এবং আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই মিস করে গেছেন, অনেকে রিলেট করতে পারবেন, বিশেষ করে যারা গ্রামে বাড়ি। আহ, গ্রামে আসলে তখন রঙিন টেলিভিশনও ছিল না, ডিশ লাইন তো অনেক দূরের কথা। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের গ্রামের কথাই বললাম, এরকম অবস্থা ছিল। তো সবাই শুক্রবার, শনিবারের দিন, বৃহস্পতিবারের দিন দেখতো, আলিফ লায়লা দেখতো, অনেক বিষয়গুলো ভালো ছিল। তো যাই হোক, তো এরকম একটা ঘটনা যে পরে জানা গেল যে সে আসলে গরিব, যাকে এত মনে করা হয়েছে, এত কাহিনী, বাট সে আসলে গরিব না। ওর কোম্পানিতে আসলে যার মেয়েরে পছন্দ করছে ওর কোম্পানিতেই চাকরি করে, এরকম একটা ব্যাপার। মানে ওর বাপের কোম্পানিতেই চাকরি করে, হ্যাঁ। আবার সেই বড় বড় কথা বলে। তো এটা তো আগে জানা যায়নি, পরে জানা গেল। তো এরকমই একটা টুইস্ট আমরা দেখি টমের ক্ষেত্রে, যে তাকে এত হেয় প্রতিপন্ন করা
হয়েছে, যেভাবে ভাবা হয়েছে, এত ছোট সে আসলে না, সে সম্ভ্রান্ত ফ্যামিলির, এবং সেটা জাস্ট সোশ্যাল স্ট্যান্ডিং। যখন সে জানা গেল এটা আসলে তার সম্পর্কে সবার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যায়। হি ইজ নাও seen as someone of noble birth, which removes the social barriers that had prevented him from marrying Sophia Western. এই যে তার পিতৃ পরিচয় ছিল না, লবণ বেবি বা লবণ আহ, হিসেবে তাকে কনসিডার করা হতো, এখন সেগুলো আর ঝামেলা নাই, এখন কোনো আর বাধা নাই, সীমাবদ্ধতা নাই। সোফিয়াকে সে এখন নির্দ্বিধায় নিঃসংকোচে বিয়ে করতে পারে। থ্রুআউট দ্য নোভেল, সোসাইটি হ্যাজ জাস্ট টম harshly because of his uncertain origins, but now that he is revealed to be an allworthy, he gains respect and acceptance. This allows Tom and Sophia's love story to finally come to a happy conclusion, as there is no longer any reason for Sophia's family to oppose their marriage. তো সোফিয়ার ফ্যামিলিতে আসলে তাকে এখন মেনে না নেওয়ার মতো কোনো কারণই নাই। কারণ যখন আপনি জানতে পারবেন যে আসলে ছেলে বিসিএস ক্যাডার, সরকারি চাকুরি করে, আহ বাপ দাদার সম্পত্তিও যথেষ্ট আছে, ছেলে ভালো, ছেলেও ভালো, আহ সেক্ষেত্রে আর কোনো কিছু চিন্তা করার থাকে না। যেমন ছেলের ক্যারেক্টার খারাপ হলে হতেও পারে, ছেলের ক্যারেক্টার যদি খারাপ হয়, খুব বড় লোকের যদি সন্তান হয়, সেক্ষেত্রে দেখবেন চিন্তা করা হয় যে ছেলে মানুষ উঠতে বয়সে এরকম একটু আধটু হয়, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সমাজে এরকমটা হয় কিন্তু। হ্যাঁ, চিন্তা করা হয় যখন দেখবে যে ছেলে আসলে অনেক ধনী বা এরকম চাকরি করে, অনেক বড় চাকরি, তখন ছেলের মেয়ের বাড়ি থেকেই বলবে, ধরেন যে মেয়ে এটা একটু অপোজ করলো যে না, ছেলের চরিত্র খারাপ, সে অনেকজনের সাথে আহ, আহ, ইত্যাদি ইত্যাদি, তারপর দৌড় লাগলো উঠতি বয়সে একটু আধটু হয়, তুই কি দুধের ধোয়া তুলসী পাতা নাকি, ওগুলা হয়। হ্যাঁ, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, এভাবে করে আবার হচ্ছে যে থাপড়ায় বুঝ দেওয়া হয়, হ্যাঁ, বোঝানো হয় আসলে। তো যাই হোক, সবই টাকার খেলা। তো ঠিক এরকমটা হয়েছে টমের ক্ষেত্রে, তো আর কোনো ব্যারিয়ার থাকে নাই সোফিয়া ওয়েস্টার্নকে বিয়ে করতে, বা তাদের বিয়েতে আসলে পরিবারের কোনো আর অলসো সার্ভ এজ আ মোরাল লিসন ইন দ্য নোভেল। ইট হাইলাইটস হাউ পিপল শুড নট বি জাজড বাই দেয়ার সোশ্যাল স্ট্যাটাস অর বাট দেয়ার ট্রু ক্যারেক্টার। দেখেন, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাও অনেক সময় আমাদের মধ্যে অনেকেই এই কাজটা আমরা করি। হ্যাঁ, আসলে পড়াশোনা করার অর্থ হচ্ছে সার্টিফিকেট পাওয়া, ভালো রেজাল্ট করে, এরকম না। আসলে আমরা প্রতিনিয়ত যেগুলো শিখি, এগুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেশন করা আমাদের দৈনন্দিন জীবনে। তো এখান থেকে একটা চমৎকার শিক্ষা হলো যে, ওই যে বলে না, বইয়ের কভার দেখে আসলে পুরো বইটাকে জাজ করা উচিত না। এটার ইংলিশটা কি বলেন তো? ডোন্ট জাজ এ বুক। বাইটস কাভার। নাকি বাইটস এটা কাভার। আবার অনেকে অনেক ভাবে বলে, ডোন্ট কভার এ বুক বাই ইটস জাজ, নাকি ডোন্ট জাজ এ কভার বাই ইটস বুক। এখন ঠিকটা বলেন, এবার গুলাই গেছে। প্রথমে যেটা বলছিলাম ওটাই ঠিক। আচ্ছা, হিউম্যান ব্রেন এরকমই। তো এখন বিষয়টা এটা যে আসলে আহ, আমরা অনেক সময় এরকম জাজ করি, ধরেন কোনো এক বন্ধু বা বান্ধবী, তার হয়তো বা ইকোনমিক্যাল কন্ডিশন অতটাও ভালো না, তো তার ড্রেস আপ অত ভালো হবে না, স্বাভাবিকভাবেই হতে পারে তার হচ্ছে যে বাবা তাকে অত ভালো করে সাপোর্ট দিতে পারতেছে না, এটা তার রেস্ট্রিকশন। বাট ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে সে খুবই ভালো, খুবই নম্র ভদ্র, আহ ভালো চরিত্রের অধিকারী। তো আমরা তাদের অনেক সময় গেও বলে তাদেরকে অ্যাভয়েড করি বা আলাদা করে রাখি, একঘরে করে রাখি, বা মিশতে চাই না, আনস্মার্ট এরকম ভাবি আমরা। ঠিক আছে, অনেকেই ভাবে, বিশেষ করে মেয়েরা এই বিষয়টাতে হচ্ছে যে মাইন্ড করেন না, এটা হয় আসলে, মেয়েরা এটাকে খুবই ইয়া করে দেখে যে কি ড্রেস পরছে, গাইয়া টাইপের, বা আনস্মার্ট, বা গেও, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো বলে কিন্তু মেয়েরা। তো আসলে এটা একটু খেয়াল রাখতে হবে। তো Tom, despite being considered a lone foundling for most of his life, he has always had a good heart, while characters like Beefil, like came from a noble family, are revealed to be selfish and manipulative. তো এখানে আমরা দেখতে পাই যে আসলে যাকে এরকম খারাপ ভাবে, ছোট ভাবে সবসময় চিন্তা করা হয়েছে, এর মন কিন্তু অনেক বড়, এর হৃদয়টা কিন্তু অনেক বড়। এর হৃদয় এত বড়, এত বড়, যে হৃদয়ে জায়গা অনেক বেশি। তো এই হৃদয়ে এত জায়গা বেশি যে মানুষজনের উপকার করতে করতে সে আসলে অনেক লাভারও বানায় হয়তো ফেলে। অনায়াসে হয়ে যেত ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে?
কে জানি বললো কিছু। ভাইয়া হৃদয় এত বেশি যে এত বড় যে অনেকজন একসাথে হয়ে গেছে। হ্যাঁ, ওই তো সেটাই বলতেছি, জায়গা অনেক বেশি তো হৃদয়ে, তো অনেকজনের জায়গা দিতে পারছে। আপনাদের মতো আমাদের মতো তো আর হৃদয় এত ছোট না যে একজনের জায়গা হইলে আর দুইজনের জায়গা নাই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তবে অনেকের আবার হৃদয়ে জায়গা আছে, কিন্তু জায়গা থাকলেও জায়গা দেওয়ার মতো সাহস, শক্তি, ক্ষমতা নাই। হ্যাঁ, আপুরা আপুরা ভাবি শুনতেছে কিনা দেখেন। আপুরা দেখে শুনে রাখেন। হ্যাঁ, ভাবি শুনলে আজকে আপনার ভাত না, এটা বলার সুযোগ আছে দেখে তো বললাম, নাহলে অত বোকা নাকি আমি? নিজের বিপদ নিজে ডাকে নিয়ে আসবো? আমার কি পাগল পাইছেন? আচ্ছা, যাই হোক, in the end Tom's true goodness is rewarded and his rightful place in society is restored. তো ওভারঅল এই হলো ব্যাপার। আশা করি এই প্রশ্নের উত্তরটা বোঝা গেছে, আমাদের মনে পড়ে গেছে। এখন যদি পরীক্ষায় এটা আসে আমরা সুন্দর করে লিখতে পারবো না? একটু সবাই বলেন তো। জি ভাইয়া। ওকে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু বলেন তো, কি এটা কি বোঝাচ্ছে? প্রশ্নটা কি ছিল? ভাইয়া প্রতারণামূলক নোবেল। ওকে, গুড। তাহলে বলা হয়েছে প্রশ্নটাতে, ইভালুয়েট টম জন্স অ্যাজ আ পিকারেস্কিউ নোভেল, প্রতারণা করা হয় এরকম একটা নোভেল। ওকে, টম জন্স বাই হেনরি ফিল্ডিং ইজ a classic example of picaresque novel. The picaresque novel is a genre that features the adventures of roguish protagonist who is often from a lower social class and navigates through various situations, usually in a satirical or humorous way. Okay, তো এখানে আমরা বেশ কিছু বৈশিষ্ট্যগুলো পাবো। বৈশিষ্ট্যগুলো আচ্ছা, পরে আমরা না যাই, দেখি এক নজরে কে কে বলতে পারবে পয়েন্টগুলো কি কি ছিল, বলেন দেখি, একটু ব্রেনস্টর্ম করি। হ্যালো, আচ্ছা, দেখ ভুলে গেছেন সব। ভাইয়া রাগিস প্রোটাগনিস্ট এপিসোডিক স্ট্রাকচার ছিল সোশ্যাল স্যাটায়ার। হুম, তারপর বিভিন্ন প্লেস সেটিং ছিল, বিভিন্ন ক্যারেক্টার, তারপর ন্যারেটিভ স্টাইল। আচ্ছা, চলুন আমরা একটু হচ্ছে যে দেখি, সরাসরি দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। রাগিশ প্রোটাগনিস্ট মানে হচ্ছে বদমাইশ টাইপের হচ্ছে যে হিরো। টম জন্স, দ্য মেইন ক্যারেক্টার, ইজ এ ক্লাসিক Pissarro or Ralph. He is charming and good-hearted young man who, despite his noble qualities, often gets into trouble and makes mistakes. His actions are sometimes impulsive or lead to various adventures which are a key feature of picaresque novel. এখন এ আসলে উদার মনের একজন মানুষ, বাট বেশিরভাগ সময় সে যে কাজগুলো করে, তার স্টেপগুলো, এগুলো আসলে ভুল প্রমাণিত হয়, বা হচ্ছে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন সে হয়। যেমন স্কয়ার অলুদ্দির কথাই যদি আপনারা চিন্তা করেন, সে যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে সে যখন সুস্থ হইল, তো সে আসলে কিন্তু স্কয়ার অলুদ্দি যে মারা যাক বা সে অসুস্থ হয়েছে, এটা শুনে কিন্তু সে খুব একটা খুশি হয় নাই। সে আসলে মদ খেয়ে একটু মাতলামি করে, বাট হচ্ছে ব্লিফিল তার নামে ভুলভাল কথা বলে তার আঙ্কেলকে রাগায় তুলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো এটা হচ্ছে যে একটা ব্যাপার। তো এরকম সে আসলে খুব সুদর্শন, দেখতে সুন্দর, এরকম একটা প্রোটাগনিস্ট হলেও
এই যে তার একটা ভুল আরো হচ্ছে যে সে অনেক জনের সাথে সম্পর্কে জড়ায় পড়ে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পিয়ারেস্ট নোবেলের। এপিসোডিক স্ট্রাকচার, এপিসোড আর এপিসোড এরকম এপিসোড আকারে হচ্ছে স্ট্রাকচার আকারে বা গঠন আকারে এই নোবেলটাকে প্রেজেন্ট করা হয় বা লেখা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং আমরা এই বৈশিষ্ট্যটা এই নোবেলের মধ্যে পাই। আচ্ছা, সোশিয়াল স্যাটার, যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই নোবেলের, সেটা হলো যে ওই সময়ের সমাজের যে অবস্থা, সেই অবস্থাটাকে কিন্তু ফুটাই তোলা হয়, ঠিক আছে? মানুষজনের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি এবং যে ভুল ভ্রান্তিগুলো, এগুলোকে হাস্যরসাত্মক ভাবে এখানে প্রেজেন্ট করা হয়। দ্যাট মিনস ওই সমাজে, তৎকালীন সমাজে হচ্ছে যে মানুষজন এরকমই ছিল, ঠিক আছে? যে এরকম রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ, তারপর হচ্ছে সম্পত্তির প্রতি লোভ, ভন্ডামি, এই বিষয়গুলো এইগুলো কিন্তু খুব বেশি ছিল। তো এগুলো এখানে স্যাটায়ার করা হয়। ভ্যারাইড সেটিং এন্ড ক্যারেক্টার, অনেক রকম বৈচিত্র্যময় ক্যারেক্টার আমরা পাবো এবং আপনাদেরকে বললাম যেহেতু অনেকগুলো ভলিউম বা বইয়ের সমষ্টি এটা, এই নোভেলটা, তো অনেক ক্যারেক্টার এখানে আমাদের আসবে, মাইনর ক্যারেক্টার যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এবং বিভিন্ন রকম জায়গায় আমরা দেখতে পাবো। সে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করবে, এক জায়গা থেকে এক জায়গায় যাবে, অনেক সেটিং আমরা পাবো, আসলে অনেক জায়গা এখানে আমরা দেখতে পাবো এবং অনেকগুলো ক্যারেক্টারকে আমরা এখানে পাবো। তো এইগুলো হচ্ছে আমাদের এই নোভেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেন মোরাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, অবশ্যই আমাদের এই নোভেলটা পড়ে নৈতিক কিছু শিক্ষা হবে এবং আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে আসলে জানতে পারবো। যেমন অলরেডি একটা বিষয় আমরা বলতে পারি যে কাউকে দেখে, কারো অবস্থা দেখে তাকে আসলে জাজ করা উচিত না। হ্যাঁ, এটা একটা ব্যাপার আমরা বলতে পারি। তো although Tom is a rough novel show his moral and personal development, despite his flaw and the many misadventures, Tom inherit goodness and integrity shine through. By the end of the picaresque novel, where the protagonist often learns and evolves through his experiences. তো শুরুতে সে ইমেচিউরের মতো কাণ্ড কারবার করে, অনেক ভুলভ্রান্তি তার থেকে থাকে বা হয়ে যায়, বাট যখন সে বড় হতে থাকে এবং নোবেলটা শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাই যে সে আসলে এখন অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে এবং যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে সে। তো এটা হচ্ছে আমাদের এই নোবেলটার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ন্যারেটিভ স্টাইল, এখানকার যে আমাদের বর্ণনাটা করা হয়েছে, এই বর্ণনাটা আমাদের কিন্তু ওই আমাদের পিকারেস্ক নোবেলের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তো যেহেতু পিকারেস্ক নোবেলের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এই নোবেলটার মধ্যে পাই, সে কারণে এটাকে আমরা একটা প্রতারণাপূর্ণ নোবেল বলতেই পারি। বিষয়টা ক্লিয়ার হলো কিনা আমরা একটু জানাবো। ভাইয়া নেগেটিভ স্টাইলটা আরেকবার বুঝিয়ে দেন। Fielding's narrative style also aligning with the picaresque tradition. The novel features a lively and engaging narration, with the narrator often addressing the reader directly. মনোযোগ দেন, এই জায়গাটাতে মনোযোগ দিতে হবে যে এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে যারা রিডার, এই রিডারদের সরাসরি অ্যাড্রেস করা। দ্যাট মিনস ধরেন আপনি একটা পড়তেছেন, আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, বা মনে হবে আপনি একটা কিছু পড়তেছেন, মনে হবে যেন আমি আপনার সাথেই কথা বলতেছি, ঠিক আছে? দ্যাট মিনস আপনাকেও একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করা হয়েছে। এই নোবেলটাতে এরকম ভাবেই বর্ণনাটা করা হয়েছে, মানে আপনাকে চুপ থাকতে দিবে না, মানে আপনি সরাসরি তো কথা বলবেন না, এটা ঠিক, বাট আপনাকে এরকম ভাবে ট্রিট করা হবে যে আপনাদেরকে বিভিন্ন রকম হয়তো প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, আপনি একটু চিন্তা করতেছেন বা ভাবতেছেন বিষয়গুলো নিয়ে। তো এরকম ভাবে অ্যাড্রেস করা হয়, রিডারদেরকে সম্বোধন করে কথা হচ্ছে যে বর্ণনাটা করা হয়, অনেক সময় এরকমটা করা হয়। দিস interactive style helps to build a connection between the reader and Tom's adventures, enhancing the humorous and satirical element of the story. তো এটাতে হয় কি আসলে যে যে রিডার এর আসলে ঘুম পাইতে চাইলেও ঘুমটা আসলে পাবে না, তার সাথে একটা সম্পর্ক, গল্পটার সাথে তার একটা অন্তর্ভুক্তি বা সংযুক্তি হয়ে যাবে, তার আকর্ষণ, হচ্ছে যে আগ্রহ, কিউরিসিটি, এগুলো বেড়ে যাবে এমনিতেই, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ একটা ন্যারেটিভ স্টাইল এই নোভেলের ক্ষেত্রে, ঠিক আছে? তো সকল বৈশিষ্ট্যগুলো আমরা এই নোভেলটার মধ্যে যেহেতু পাই, সে কারণে এই নোভেলটাকে আমরা পিকারেস্ক নোভেল বলতেই পারি, ঠিক আছে? The next
Tom Jones is a faithful representation of mid-18th century England. আচ্ছা, আমরা যেমনটা বলতেছিলাম যে 18 শতাব্দীর সময় ইংল্যান্ডের যে অবস্থা, এই ইংল্যান্ডের অবস্থারই একটা প্রতিচ্ছবি চিত্রায়িত করা হয়েছে আমাদের এই নভেলটার মধ্যে। দ্যাট মিনস হেনরি ফিল্ডিং তিনি স্যাটারিক্যাল ভাবে হিউমেরিয়াস ওয়েতে তার সমাজে, তার সমসাময়িক কন্টেম্পোরারি সোসাইটির যে বিষয়গুলো এগুলোই ফুটাই তুলছেন। তিনি ডিরেক্ট বলেন নাই। দেখেন, ডিরেক্ট অনেক কিছুই আমরা বলতে পারি, যে আমাদের দেশের একটা কথা ধরেন আমরা বলতেছি এভাবে করে যে দেশের অবস্থা এখন খুবই খারাপ, কথার কথা, বা এখন দেশের অবস্থা খুবই ভালো, বা দেশে এই হচ্ছে, তো এগুলো আমরা সরাসরি বলে দিলাম পয়েন্ট আকারে, 5টা পয়েন্টে শেষ। বাট এই কথাগুলোই বিভিন্নভাবে বলা যেতে পারে। আপনারা থার্ড ইয়ার যেমন ভলপনের কথা যদি বলেন, ভলপনি হচ্ছে বেস্ট ফেবল। তো ভলপনিতে হয়েছে কি, এনিমেলিস্টিক ক্যারেক্টার গুলো দ্বারা ওই সময়ের ওই সমাজের বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে, যে মানুষ কত রকমের ভণ্ড, কত রকমের লোভী ছিল আসলে। ঠিক আছে, তো এটা সরাসরি না বলে এভাবে অ্যানিমেলিস্টিক ক্যারেক্টার গুলো দ্বারা মানুষের বৈশিষ্ট্যগুলো ফুটাই তোলা হয়েছে। তো ঠিক অনেকটা এরকমই, যে এই নোভেলটার মধ্যে স্যাটায়ার করা হয়েছে, ওই সময়ের সমাজের বিষয়গুলোকে এখানে হাইলাইট করা হয়েছে, এবং এটা সরাসরি না করে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার, বিভিন্ন রকম হচ্ছে কথাগুলো দ্বারা এটা ফুটাই তোলা হয়েছে। তো এখানে আমরা কি কি পাই? সোশিয়াল হিয়ারার্চি এন্ড ক্লাস, সামাজিক নৈরাজ্য এবং শ্রেণী বৈষম্য। The novel reflects the rigid class structure of 18th century England. Characters from different social classes interact, and their behavior and attitudes reveal the social divides of the period. ওই সময় দেখতে পাবেন সমাজে আপার ক্লাস সোসাইটি, লোয়ার ক্লাস সোসাইটির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য ছিল। হাই ক্লাস মানুষজনের সাথে মিশতো, লো ক্লাস জনের সাথে উচ্চ শ্রেণীর মানুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে প্রতিপন্ন করতো, তাদের সাথে ভালোভাবে মিশতে চাইতো না, নানা কটু কথা বলতো। এবং যেটা কিনা আমরা টমের মাধ্যমে দেখতে পাই, যে টমের বংশ পরিচয় ছিল না দেখে তাকে কিভাবে করে ট্রিট করা হয়। আচ্ছা, তো এটা এখানে বলা হচ্ছে তার প্যারেন্টেজ যেহেতু ছিল না, এই জন্য এটা Tom Jones, despite his virtue, faces prejudice due to his uncertain parentage and lower status, highlighting the era's class-conscious society. Meanwhile, characters like Iscaroldi and Lady Ballaston represent the wealthier class and their influence. আশা করি বুঝতে পারতেছেন। এগুলো আর অন্য কোনো ঝামেলার কিছু না, কঠিন কিছু না। আমরা ইতিমধ্যে আগেই পড়ছি, আবার হচ্ছে আগের প্রশ্নের উত্তরগুলোর সাথে এটা প্রাসঙ্গিক, সামঞ্জস্যপূর্ণ। তো জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে যায়। মোরাল অ্যান্ড ইথিক্যাল নর্মস, ফিল্ডিংস পোর্ট্রেয়াল অফ morality and reflect the complex ethical standard of the time. The novel explores theme of virtue, vice, and morality, often contrasting the actions of characters from different social background. For example, Tom's genuine goodness and the hypocrisy of character like Blifil showcase the Pierce's moral contradiction. The novel questions the fairness of judging people based on their social status rather than their character. এখানে সামাজিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে আসলে মানুষকে বেশি জাজ করা হতো, সেই কথাটাই বলা হচ্ছে। তাদের কার্যকলাপটাকে বেশি হাইলাইট করা হতো না। যেমন ধরেন যে যেহেতু এই নাটকটা অনেকটা বিয়ে সম্পর্কিত প্রেম ভালোবাসা বিষয়েরই, তো আমাদের সমাজের কথা যদি বলি, ধরেন যে বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, তো পাত্র খোঁজার জন্য সর্বপ্রথম যে জিনিসটাতে হাইলাইট করা হবে বা ফোকাস করা হবে সেটা ছেলে কি করে, দ্বিতীয় যেটা হবে বংশ পরিচয়। ঠিক আছে, এবং এই দুইটা মোটামুটি মিলে গেলেই বিয়ে ঠিক হয়ে গেল, মেয়ের বাবা আর কিছু চায় না। বাট একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যারা বিয়ে করেন নাই বা যাদের ছোট বোন বা অন্য কারো বিয়ে সামনের দিকে, বিশেষ করে আপুদের বলতেছি, ভাইয়াদেরও বলতেছি, ভাই অনেকেরই বোনের বিয়ে দিবে, তো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ব্যক্তিকে আমরা কিন্তু সেভাবে করে কনসিডার বা জাজ করি না, যে ব্যক্তি হিসেবে মানুষটা কেমন। সেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হতে পারে। একটা মেয়ে দেখা গেছে যে সে ভালো না হতে পারে, দ্যাট মিনস তার কথাবার্তা, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা গুলো, লাইফ স্টাইল গুলো ভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তো ব্যক্তি হিসেবে কেমন এটা আমরা দেখি না বর্তমান সময়ে, বাট এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জীবন তো কোনো না কোনো ভাবে চলেই যায়,
ঠিক আছে, টাকা পয়সার দরকার আছে, বাট কোটি কোটি টাকার খুব বেশি দরকার আছে বিষয়টা এরকম না। জীবন চালানোর জন্য এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যক্তি হিসেবে কেমন। কেননা বর্তমান সময়ে এই ঝামেলাটা বেশি হচ্ছে যে বেশিরভাগ ছেলে অথবা মেয়ে মাদকাসক্ত, স্পেশালি ছেলেরা। শুধু কি মাদকাসক্ত শুধু এরকম না, তারা অনেকে দেখা গেছে যে জুয়ায় আসক্ত, মোবাইলে অনেকে জুয়া খেলে, ধ্বংস হয়ে যায়। আহ, আবার অনেক অনেক খারাপ অভ্যাস থাকলেও থাকতে পারে। তো এইগুলো খারাপ অভ্যাস যার থাকবে আসলে এটা ভালো করা খুব মুশকিল, সে যদি নিজে না ভালো হতে চায়। আমার দেখা এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক পরিচিত মানুষও আছে। তো দেখি যে আসলে এদের রিহাবে রাখা হয়, অনেকভাবে অনেক কিছু করা হয়, বাট এরা আসলে পরিবারের জন্য, সমাজের জন্য বোঝার থেকেও খারাপ কিছু, মানে পুরো একটা পরিবার নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস থেকে, মানে কষ্ট থেকে শুরু করে সম্পত্তি থেকে শুরু সবকিছু নষ্ট হয়ে যাবে, একটা সুখের জীবন পুরো শেষ হয়ে যাবে। তো এই বিষয়টাকে কিন্তু খুব বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত, বাট আমরা সেটা দেই না। আমরা যেটাতে দেই, চাকরি করে কিনা, আহ হচ্ছে বংশ পরিচয়, ওকে ফাইন, বিয়ে হয়ে গেল, বাট এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো এখানে সেটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো যে আমাদের আসলে শুধু বংশ পরিচয় দেখলে হবে না, ব্যক্তিকেও আসলে দেখা উচিত। টম জন্স, সে আসলে বংশ পরিচয় ঠিকঠাক জানা ছিল না, তার পিতামাতা সম্পর্কে আমরা জানতাম না, বাট সে কিন্তু মানুষ হিসেবে ভালো ছিল। আই রিপিট, সে কিন্তু মানুষ হিসেবে ভালো ছিল। তার ক্যারেক্টার খারাপ, দ্যাট মিনস সে অনেকজনের সাথে সম্পর্কে জড়াইছে, এটা অবশ্যই খারাপ, বাট এই দিকটা বাদ দিলে বাকি সবকিছুই কিন্তু তার ভালো। সে পরোপকারী, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে চায়, মনের দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। তো এটা একটা খারাপ দিক, ওই সমাজের এই বিষয়টাকে হাইলাইট করা হয় যে এটা আসলে কমন হয়ে গেছে, এইটা অত মেজর কোনো বিষয় না। দেখেন সোফিয়া, সেও কিন্তু এটা মেনে নেয়, সে কিন্তু জানে যে তার এরকম এরকম অ্যাফেয়ার আছে, এরকম না যে সে জানে না, বাট সেটা মেনে নেয়। ঠিক আছে, তো ওইটা প্রচলিত হয়ে গেছে। যেমন ধরেন যে মাঝে মধ্যে এরকম খবর দেখে থাকবেন যে আহ আহ, হচ্ছে যে একজন ছেলে মানুষ একই সাথে বেশ বেশ কিছু 3টা 4টা ওয়াইফ আছে, বা অনেক সময় দেখা গেছে 15-20টা ওয়াইফ পর্যন্ত আছে, এবং তারা সবাই একসাথে হ্যাপি। এবং আগের দিনে এটা তো একটা ট্রেড ছিল, ঠিক আছে, এবং 4টা বিয়ে করা সুন্নত, এটাও ঠিক আছে। তো এখন আহ আগের দিনে এটা খুবই হতো, বাট বর্তমান সময়ে এসে দেখেন যে 4টা কেন, একটার বেশি 2টা হইলেই সবকিছু বরবাদ, বা এটা সেভাবে করে অ্যাকসেপ্ট করা হয় না। দ্যাট মিন্স ওই সময়ে এটা আসলে খুব বড় মেজর ইস্যু না যে অ্যাফেয়ার থাকা, বা এটা হতে পারে। এবং যদি না এটা হয়, সেক্ষেত্রে কোনো একটা জায়গায় গেল, তাকে দেখে তার সাথে একটা খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে গেল, তো সেই সম্পর্কটা শুধুমাত্র হাই হেলো পর্যন্ত না, সেটা একদম হচ্ছে যে বেডরুম পর্যন্ত চলে গেল। দ্যাট মিন্স এটা ওই সময় খুব ইজি ছিল এবং নর্মাল একটা ব্যাপারে পরিণত হয়েছিল। তো ওইটাকে বেশি গুরুত্ব না দিয়ে বরং এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে, যেন এটাকে কমন হিসেবে দেখানো হচ্ছে অনেকটা। তো যে সে ব্যক্তি হিসেবে ভালো ছিল, মনের দিক থেকে, আচরণের দিক থেকে সে আসলে ভালো ছিল, সে ব্লিফলের মতো এরকম লোভী স্বার্থপর আসলে ছিল না, এটা বলা হচ্ছে। ভাইয়া এখানে হেনরি ফিল্ডিং এখানে হেনরি ফিল্ডিং টম জন্স সম্পর্কে কি করছে, সেটাই করছে। শুনেন, এখানে টম জন্সকে স্যাটায়ার করা বা স্কার অলর্দিকে স্যাটায়ার করা এরকম কোনো বিষয় না, ভালোভাবে বুঝিয়েন। কোনো ক্যারেক্টারকে স্যাটায়ার করা বিষয় না, আসলে বিষয় তাহলে কি, বিষয় হলো এই ক্যারেক্টারগুলো দ্বারা, এই স্টোরিটা দ্বারা ওই সময়ের, মানে তার সমসাময়িক সমাজের, অর্থাৎ 18 শতাব্দীর মাঝামাঝি সময়ের যে সমাজের অবস্থা, মানুষজন যেরকম ছিল, এই বিষয়টাকে স্যাটায়ার করা। দ্যাট মিনস ধরেন আমি, কথার কথা, আমি বৃষ্টি রায় আপুকে দিয়ে একটা গল্প বলতেছি, দেন বৃষ্টি রায় আপু সম্পর্কে আমি খারাপ কিছুই বললাম, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। বাট তার মানে কি বৃষ্টি রায় আপু আসলে খারাপ? বিষয়টা এরকম না, মানে উনাকে দ্বারা আমি বিষয়টাকে হাইলাইট করতেছি বা ফুটাই তুলতেছি, উনি জাস্ট গল্পের একটা ক্যারেক্টার, ঠিক আছে। উনাকে দ্বারা অন্য কোনো একজনকে আমরা স্যাটায়ার করতেছি। যেমন আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের অনেক বন্ধু বা বান্ধবী আপনাদের গল্প শোনায়,
যে ওই ওই মেয়েটারে আমার পছন্দ হয়েছে বা ওই ছেলেটারে আমার পছন্দ হয়েছে, তো এটা সরাসরি আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে না বলে সে একটু অন্যভাবে ঘুরায় পেঁচায় বলে কিরকম যে আমার এক বন্ধু ওরে পছন্দ করছে, তো ওর ওর নাম্বারটা তুই আমাকে দিতে পারবি নাকি, বা ওর ফেসবুক আইডিটা আমাকে দিতে পারবি নাকি, তুই কি জানিস ও আসলে কারোর সাথে রিলেশনশিপে আছে কিনা। ঠিক আছে, তো নিজেরটা সরাসরি না বলে অন্যেরটা বলতে আমরা অভ্যস্ত, মানে নিজে তো বললে আবার আমাদেরকে খেপাবে, এটা তো একটা যন্ত্রণা। তো এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা একটু ভিন্নভাবে ঘুরাই বলি। ব্যাপারটা অনেকটা এরকম যে এই ক্যারেক্টার গুলো আসলে এদেরকে স্যাটায়ার করার কোনো কিছু না, এদের দ্বারা ওই সময়ের মানুষজন কিরকম ছিল। ধরেন ওই সময় এরকম টম জন্স অনেক অনেক ছিল, মানে ওই বয়সের ছেলেপেলেরা টম জন্সের মতো ছিল। অনেকে আবার দেখেন ব্লিভলের মতো এরকম লোভি টাইপের ছিল। ঠিক আছে, মেয়েরা ছিল অনেকটা ওই যে মলি, আমরা যে ক্যারেক্টারটা পাই এরকম ছিল, সোফিয়ার মতো ছিল। ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরে আমাদের ব্রিজেট অলর্টদের মতো ছিল। ভাইয়া ওই সময়ের বিষয়টাকে হাইলাইট করা হয়, প্রেজেন্ট করা হয়, স্যাটায়ার করা হয়। হ্যাঁ বলেন। টম জোন্স ওটা পিকারেস্কিও নোবেল, ওটা যদি শর্ট কোয়েশ্চেনের জন্য আসে আমরা কিভাবে বলবো, মানে প্রতারণাপূর্ণ নোবেল কেন হয়েছে, ওনার এখানে পরিচয়টা গোপন রাখা হয়েছে এই জন্য। এখানে টোটালি আমরা যে বিষয়গুলো পাইলাম, যে পয়েন্টগুলো পালাম, এই এই পয়েন্টগুলো হচ্ছে একটা পিকারেস্কু নোবেলের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই এই পয়েন্টগুলোতে আমরা কি আলোচনা করলাম, যে পিকারেস্কু নোবেলের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এর মধ্যে পাই। ঠিক ওই কথাগুলো এখানে বলবেন, জাস্ট একটু ছোট করে ফেলবেন, মডিফাই করে। যে প্রথমেই বলবেন পিকারেস্কু নোবেল কি, এবং পিকারেস্কু নোবেলের এই এই বৈশিষ্ট্যগুলো আছে, এবং আমরা এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে টম জন্সের মধ্যে পাই। তো যেহেতু এটা প্রতারণাপূর্ণ নোবেল কেন হয়েছে? হ্যাঁ, তো এর সকল বৈশিষ্ট্যগুলো যেহেতু আমরা এই নোবেলটার মধ্যে পাই, এই জন্য এটাকে পিকারেস্কিউ নোবেল বলা হয়। মানে ধরেন এটা একটা সেটা বলতেছি না, মানে প্রতারণাপূর্ণ নোবেল বলার কারণ কি বলতেছি সেটাই জানতে চাচ্ছিলাম। এখানে তো হচ্ছে যে আমরা বিষয়টা বুঝতেছেন না, যে প্রশ্নটাতে বলা হয়েছে কি, যে এই এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, একটা পিকারেস্কিউ নোবেলের বৈশিষ্ট্য যেমন ধরেন যে আমরা যদি বিস্ট ফেবল বলি, একটু মনোযোগ দেন। ধরেন ভোলপন, ভোলপন এটারে বিস্ট ফেবল আপনি কেন বলবেন? এখানে অ্যানিমেলিস্টিক ক্যারেক্টার আছে সেজন্য তো বলবেন। এখানে হচ্ছে যে অ্যালিগরিক্যাল ক্যারেক্টার গুলো সেজন্য তো আপনি বলবেন। এখানে একটা মোরাল লিসন পাওয়া যায় সেজন্য তো আপনি বলবেন। তাহলে ওভারঅল বিষয়টা কি দাঁড়ালো, যে একটা বিস্ট ফেবল হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো একটা নাটকের মধ্যে থাকা উচিত, সেই সকল বৈশিষ্ট্যগুলো আমরা ভল্পমনের মধ্যে পাচ্ছি। দ্যাটস হোয়াই আমরা এটাকে একটা বিস্ট ফেবল বলতেছি, তাই না? জি ভাইয়া। ঠিক একইভাবে একটা পিকারেস্কু নোভেল হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা যেহেতু এই টম জোন্স নোভেলটার মধ্যে পাচ্ছি, সেহেতু বা সে কারণে এটাকে আমরা একটা পিকারেস্কু নোভেল বলতে পারি। এই তো সহজ কথা। ওখানকার একটা বৈশিষ্ট্য সোশিয়াল স্যাটায়ার, এটা বুঝি নাই। ওই পিকারেস্কিও নোবেলের একটা বৈশিষ্ট্য সোশিয়াল স্যাটায়ার, এটা বুঝি নাই। সোশিয়াল স্যাটায়ার মানে হচ্ছে সমাজকে স্যাটায়ার করা, সমাজে যে এই বিষয়গুলো চলতেছিল, দেখেন যে ইললিগাল রিলেশনশিপ, বিয়ে বিয়ে বহির্ভূত সম্পর্ক, এর সাথে ওর সম্পর্ক, এর সাথে ওর সম্পর্ক, এগুলো আমরা দেখছি। তো এটা তো সমাজের একটা খারাপ খারাপ দিক। এই বিষয়টাকে এখানে স্যাটায়ার করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে। তারপরে হচ্ছে লোভ। আচ্ছা ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। গুড। তো এটা গেল আমাদের ক্লাসের বিষয়টা। দেন হচ্ছে মোরাল এন্ড ইথিক্যাল নর্ম, এটা তো আমরা হচ্ছে যে দেখলামই। দেন হচ্ছে কালচারাল প্র্যাকটিস এন্ড কাস্টম, তো যেগুলো আমাদের সমাজে প্রচলিত নিয়ম কানুন, যেমন হচ্ছে যে ওইখানকার মানুষজনের ড্রেস থেকে শুরু করে তাদের কথাবার্তা কিরকম ছিল, রীতিনীতিগুলো কিরকম ছিল, ভালোবাসার বহিঃপ্রকাশগুলো কিরকম ছিল, এই সম্পর্কে আমরা জানতে পারি। পলিটিক্যাল এন্ড সোশিয়াল ক্রিটিক, এটা ওই সময়ের রাজনৈতিক সাথে বিশেষ করে সমাজের অবস্থাটার একটা প্রতিচ্ছবি ফুটায় তোলে আমাদের সামনে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। যেহেতু আমরা টম জন্সকে দেখি অনেকগুলো অ্যাডভেঞ্চার সে করে, তো এতে করে ওই সময়ের বিভিন্ন রকম বর্ণনা তিনি হচ্ছে ফুটায় তোলেন, মানে বিভিন্ন রকম বিষয়ের সম্পর্কে আমরা ধারণা পাই, বিভিন্ন রকম মানুষজন, বিভিন্ন রকম ক্যারেক্টার, বিভিন্ন রকম জায়গা, এগুলো সম্পর্কে ধারণা পাই। ইকোনমিক্যাল কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন মলি সিগ্রিমের বাবার অবস্থা যদি আপনারা মনে করেন কিরকম ছিল, খুব ভালো ছিল।
না না ভাইয়া। তো এটা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো এরকম অনেকগুলো ক্যারেক্টার এদের হচ্ছে যে কিরকম অবস্থা ছিল। তারপর আমাদের ইস্কার অলর্দির কথাই যদি বলি, তার অবস্থা কিরকম ছিল। তো এরকম ইকোনমিক্যাল কন্ডিশনটা সম্পর্কে আমরা জানতে পারি। দ্যাট মিনস ওই সময়ের মানুষজনের অবস্থাগুলো কিরকম ছিল। ধরেন কথার কথা যে আমাদের বর্তমানে দেশে জমিদারির প্রথা নাই, বাট আমাদের দাদাদের হচ্ছে তারা তাদের মধ্যে অনেকে জমিদার ছিল, বা তাদের আগের প্রজন্ম অনেকে জমিদার ছিল। তাহলে তাদের এই বিষয়গুলো দ্বারা ওই সময়ের অবস্থা আমরা জানতে পারি। যেমন শায়েস্তা খানের সময় কি হতো, 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ। 8 মণ। তাহলে এটার মাধ্যমে আমরা ওই সময়ের সমাজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পাই। ঠিক একই রকম ভাবে এটার মধ্যে যে ক্যারেক্টার গুলো, যে গল্পগুলো যেভাবে করে বর্ণনা করা হয়েছে, তাতে করে আমরা ওই সময়ের একটা কমপ্লিট কনসেপশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। ওই তো মোটামুটি ওই সময়ের সমাজের এই বিষয়গুলো আমাদের এখানে ফুটায় তোলা হয় এভাবে করে। ওকে, এটা হলো। কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন প্লট কনস্ট্রাকশন। তো প্লট কনস্ট্রাকশনে একটা গুরুত্বপূর্ণ আইটেম আমরা অলরেডি পিকারেস্কি নোবেলের মধ্যে জেনেছি, সেটা হলো এপিসোডিক স্ট্রাকচার। এই নোবেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এপিসোড আকারে হচ্ছে যে প্রেজেন্ট করা হয়। তো এটাতে আমরা এরকম এপিসোড আকারে পাই অনেকগুলো এপিসোড। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টারগুলোকে কিভাবে সাজানো হয়। The plot is designed to showcase Tom's development as a character. Throughout his various adventures, Tom encounters different people and faces numerous trials that test his moral values and personal growth. From his early troubles to his eventual triumph, the plot highlights Tom's evolution from naive youth to a more mature and understanding individual. His experiences contribute to his personal growth and development of his character. Conflict and resolution, কোনো বিষয় নিয়ে ঝামেলা বা দ্বন্দ্ব এবং সেটার একটা সমাধান, এটা একটা হচ্ছে যে আমরা এখানে পাই। সলিউশন হবে। যেমন প্রথম কথা যদি বলি, টমের বংশ পরিচয়, টমের পিতৃ পরিচয়, এটা এখানে আমরা প্রথমে জানতে পারি না। এটা একটা সমস্যা, কে তার পিতা মাতা, এটা কনফ্লিক্ট, এবং এটা একটা রিজলিউশন দেওয়া হয়। তারপর আমরা এখানে আরো এরকম অনেকগুলো কনফ্লিক্টের দেখা পাই। মিসেস ওয়াটার, তারে মনে করা হয় মা, কিন্তু সে আসলে মা না, এটা পরে রিভিল হয়। তারপরে হচ্ছে ওই গ্রামের হচ্ছে যে প্রথমে একটা ক্যারেক্টার পেলাম না, ওই যে যাকে সন্দেহ করা হলো, গ্রাম ছাড়া করা হলো, প্রথম যে ব্যক্তিটা, কি নাম ছিল যেন? জেনি জোন্স। আচ্ছা, জেনি জোন্স। এখানে জেনি জোন্স তো টম জোন্সের মায়ের মানে আসল মা সম্পর্কে ফার্স্টেই জানতো, কিন্তু উনি তো ওটা প্রকাশ করে নাই। হ্যাঁ, তাকে ওটা প্রকাশ করতে নিষেধ করছিল আমাদের ব্রিজিট অলর্দি, সেজন্যই সে প্রকাশ করে নাই, এবং সে শুরুতে নিজের ঘাড়ে দোষটা নেওয়ার চেষ্টা করে। ধরেন এরকম হয় না যে বাড়িতে কাজের লোক খুবই বিশ্বস্ত, আপনার সমস্যাটা সে বুঝতেছে, বা আপনারই এক বান্ধবী, সে আপনার দুর্দিনে আপনার পাশে দাঁড়াইছে, নিজের ঘাড়ে দোষ নিয়ে নিছে, এরকমটা জাস্ট লাইক এরকম অনেকটা। ওকে, তো কনফ্লিক্ট এন্ড রেজলিউশন। এটা এক প্রকার ওর সাথে প্রতারণা করা হয়েছে না? প্রতারণা আসলে না, প্রতারণা বলবেন না। সে আসলে তাকে বলা হয়েছে, সে এটা মেনে নিছে। সে চাইলে এটা অস্বীকারও করতে পারতো, সে অস্বীকার করে নাই, সে এটা মেনে নিছে। এখন ধরেন যে কথার কথা, আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই, আপনার বড় ভাই বা বড় বোন, বা ছোট ভাই বা ছোট বোনের আপনি কিছু একটা জেনে ফেলছেন। ধরেন আপনার ছোট ভাই বা বড় ভাইরে আপনি সিগারেট খাইতে দেখছেন, তো এটা আপনি বাসায় চাইলে বলে দিতে পারবেন, অথবা চাইলে বলে দিবেন না। আপনার এসে বুঝাইছে যে আপু অথবা ভাইয়া, এটাই শেষ, আর কোনোদিন এই কাজ করবো না আমি, প্লিজ বাসায় তুই বলিস না, আব্বা আম্মারে বললে আমার অবস্থা খারাপ করে দিবে। অথবা তার মোবাইলে গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের ছবি পাইছেন, তো সে আপনারা খুব রিকোয়েস্ট করছে, তো আপনি রিকোয়েস্টটা মানেন নাই, আপনি বলছেন যে আমাকে এটা দিতে হবে কি ওইটা দিতে হবে, তাইলে আমি বলবো না। তো সে আপনার ওইটা দিছে, আপনি বলেন নাই, তো এটা আপনার চয়েস, ঠিক আছে? ঘুষ খাওয়া কিন্তু পরিবার থেকে শুরু হয়, বুঝছেন?
আচ্ছা, এরপরে হলো সাবপ্লট। এটা মনে রাখেন, এগুলো লিখেন। আসলে বিষয়গুলো খুবই ইজি। জাস্ট সাবপ্লট কি? সাবপ্লট হচ্ছে প্লট উইদিন আ প্লট। একটা প্লটের মধ্যে আরো প্লট, মানে একটা মেইন প্লট থাকবে, সেই মেইন প্লটের ভিতরে আরো প্লট। এই এই সাবপ্লট আপনাদের মনে থাকার কথা, আপনারা যখন দ্বিতীয় বর্ষে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট পড়েছিলেন, তখন আপনাদের সাবপ্লট পড়ানো হয়েছিল। সেখানে একটা মেইন প্লট ছিল আর সাবপ্লট ছিল 3টা, তাই না? জি ভাই। তো সাবপ্লট বিষয়টা কি আমাদের এজ ইউ লাইক ইট দ্বারা একটু যদি বোঝার চেষ্টা করি, সেখানে মেইন প্লট হচ্ছে আমাদের অরল্যান্ডো অ্যান্ড রোজালিন্ড, অরল্যান্ডো আর রোজালিন্ডের যে হচ্ছে লাভ অ্যাফেয়ার এবং সবশেষে তাদের ইউনাইটেড হওয়া, এটা মেইন গল্প। ঠিক আছে, তো এটার জন্য যা কিছু স্ট্রাগল, যা কিছু, এটা মেইন। বাট এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে সুনিপুণ ভাবে ফুটাই তোলার জন্য আরো বেশ কিছু ঘটনাকে বর্ণনা করতে হয়েছে, ছোট ছোট গল্পকে এখানে অ্যাড করতে হয়েছে। এই ছোট ছোট গল্পগুলো, যেগুলো সরাসরি অথবা সরাসরি না, সরাসরি যুক্ত হতে পারে অথবা নাও যুক্ত হতে পারে, বাট এগুলো ছোট ছোট গল্প। তো এরকম ক্ষুদ্র প্লট গুলোকে বলা হচ্ছে সাবপ্লট। দ্যাট মিনস একটা সাবপ্লট যে মেইন প্লটের সাথে অবশ্যই সংযুক্ত হবে বা মেইন প্লটটাকে সরাসরি এর গল্পের সাথে যুক্ত থাকবে, বিষয়টা এরকম না। মানে এরকম নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়, বাট অনেক সময় এরকমটা নাও হতে পারে। ঠিক আছে, যে জাস্ট এটা নিছক অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে সাবপ্লটটা ক্রিয়েট করা হলো। মানে অন্য কোনো উদ্দেশ্য কিরকম, ধরেন যে কমেডি ক্রিয়েট করার জন্য, অথবা অডিয়েন্সদের মাইন্ড ডাইভার্ট করার জন্য, বিভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে। বাট এরকম প্লটের মধ্যে আরো, মেইন প্লটের মধ্যে আরো অন্য কোনো ছোট ছোট প্লট যদি ঢুকাই দেওয়া হয়, এই প্লট গুলোকেই বলা হয় সাব প্লট। ঠিক আছে, তো এই সাব প্লটের ব্যবহার আমরা কিন্তু এই নোবেলটার মধ্যে পাই। কথা বুঝতেছেন? জি ভাইয়া। আমি কি খুব কঠিন করে কিছু বলতেছি? জি ভাইয়া। আমি আসলে জানি না কি অবস্থা, খুব কঠিন হচ্ছে কথাবার্তাগুলো। না ভাইয়া। ওকে, তাহলে সাবপ্লট নিয়ে আর কথা বলার দরকার নাই, আই থিংক সো। স্যাটারিক্যাল এলিমেন্ট, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, এখানে স্যাটারিক্যাল এলিমেন্ট থাকবে, স্যাটায়ার করা হবে বিভিন্ন ভাবেই, সেটা কথাবার্তার মাধ্যমে মানুষের ভাইয়া ভণ্ডামি, দুর্নীতি, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে ফুটাই তোলা হবে। যদি না এই কয়েকটা প্রশ্ন থেকে সরাসরি কমন পান, হতেই পারে এমন না যে এখান থেকে একদম আসবে, এটা শতভাগ আমি বলে দিতে পারবো, বাট সম্ভাবনা এখান থেকে আসার 99.99% ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে প্রশ্নটা তো বুঝবেন, মনোযোগ দেন। প্রশ্নতে যাই বলা হোক, প্রশ্নটা তো আপনারা বুঝতে পারবেন, এবং আমার বিশ্বাস প্রশ্নটা যদি বুঝতে পারেন, তাহলে উত্তর আপনার অবশ্যই অজানা কিছু না। দ্যাট মিনস আমরা গল্পটা জেনেছি, আমরা যে প্রশ্নগুলো পড়েছি, এখান থেকেই অন্য সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তার মানে আমি আপনাদের এটা বলতেছি না যে প্রশ্ন কমন না পড়লে উত্তর হিসেবে আপনি সামারিটা লিখে দিয়ে চলে আসবেন। অনেকে এরকম সাজেস্ট করে, এটা একটা বোকামি, মূর্খতাপূর্ণ কথাবার্তা, যে আসলে প্রশ্ন যাই আসলে সামারি লিখে দিলে আপনি নাম্বার পাবেন, এটা অসম্ভব ব্যাপার। তো বিষয় হলো, প্রশ্নটা আপনি বুঝতে পারলে, ধরেন আপনার প্রশ্ন করা হয়েছে, কথা এটা, এই প্রশ্ন, ইমাজিন, মনে করেন যে সাপোজ এই কোশ্চেনটা আপনি পড়েন নাই। প্রশ্নটা কি, কমেন্ট অন দ্য ডিসকভারি অফ টম প্যারেন্টিস এট দ্য এন্ড অফ দ্য নোভেল। তো শেষে যে কিভাবে করে আমাদের টমের পরিচয়টা আসলে প্রকাশিত হয়, এবং এই প্রকাশিত হওয়ার সাথে সাথে কি কি বিষয়গুলো আসলে প্রভাবিত হয়, বা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন তো, এই যতগুলো আলোচনা করা হয়েছে, এখান থেকে আপনি এতটুকু তো জানেন যে টমের বংশ পরিচয়টা ঠিকঠাক জানা ছিল না, এবং পরে এটা যখন জানা হলো, তখন কি কি বিষয়গুলো ঘটলো, তখন
তাকে যেভাবে করে কনসিডার করা হতো, তাকে যেভাবে করে রেসপেক্ট দেওয়া হতো, তাকে যেভাবে করে জাজ করা হতো, অন্য মানুষজনের যে পয়েন্ট অফ ভিউ তার উপরে ছিল, সকল কিছু চেঞ্জ হয়ে যায়। তার জন্য যে রেস্ট্রিকশন, যে ব্যারিয়ার গুলো ছিল, এগুলো আসলে আহ হচ্ছে যে থাকে না আর। ঠিক আছে, তাকে তখন অন্যভাবে প্রাধান্য দেওয়া শুরু করা হয়, এবং তার আর সোফিয়ার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে যে ঝামেলাটা ছিল, মেনে নেওয়া না মেনে নেওয়ার বিষয়টা, এই কমপ্লেক্সিটিস আর থাকে না। ঠিক আছে, তো এটা এটা লিখতে খুব সমস্যা হওয়ার কথা না। জাস্ট লাইক আমি আপনাদের বলতে চাচ্ছি যে প্রশ্ন যদি এখান থেকে হুবহু নাও থেকে থাকে, প্রশ্নটা আর যাই হোক, সেটা এই কয়েকটা প্রশ্নের আদলেই, বা আপনি যতটুকু জেনেছেন আমাদের গল্প থেকে প্রশ্ন পর্যন্ত, এর মধ্যে সকল তথ্যগুলো লুকায়িত অবস্থায় থাকবে ইনশাল্লাহ, এবং সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে। জাস্ট ইট। বুঝতে পারতেছেন কথা? জি ভাইয়া। এখন ধরেন এই জি ভাইয়া। প্রশ্নটা ধরেন আপনারা পড়েন নাই, পরীক্ষায় চলে আসি। কি প্রশ্নটা? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অলর্দি অ্যান্ড হিজ সিস্টার। এখন এটা আমরা পড়বো না, ধরেন আপনারা একটু বলেন তো, একটু ব্রেনস্টর্ম করি, যে আপনি অলর্দি এবং তার বোন সম্পর্কে কি কি জানেন। দেখা যাক, আপনারা বলেন তো কে কি বলতে পারেন, কয়টা পয়েন্ট বলতে পারেন, কয়টা তথ্য বলতে পারেন, বলেন। যার যা মনে চায় বাংলায় বলেন, ইংলিশ হয়ে যাবে অটো, থার্ড ইয়ারে পড়েন, অটোমেটিক্যালি চলে আসবে। ভাইয়া প্রশ্নটা একটু আরেকবার বলবেন? ওই তো প্রশ্ন দেখা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে তো। আপনি কি জিজ্ঞেস করছেন? আমি What do you know about Olordi and his sister? আপনি বা তুমি অলর্দি এবং তার বোন সম্পর্কে কি জানো, সেটাই বলতে বলছে। কি কি জানেন বলেন। মিস্টার অলওয়ার্দি হচ্ছেন একজন ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন খুবই দয়ালু স্বভাবের। তার হচ্ছে এলাকায় অনেক সম্মান রয়েছে। তার নিজস্ব কোনো সন্তান নেই, খালি একটা বোন আছে। আর হচ্ছে তার বোন ব্রিজেট অলওয়ার্দি। তার 3 সন্তান ছিল, তার ওয়াইফ ছিল, সবাই মারা গেছে। তার এখন উত্তরাধিকার বলতে শুধু তার বোনই বেঁচে আছে। হ্যাঁ, গুড। এখন কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সুন্দর, এই তো খুব সুন্দর হচ্ছে, বলেন। তার বোন ব্রিজেট অলওয়ার্দি, তার হচ্ছে ভাই মানে স্কোয়ার অলওয়ার্দি বাড়িতে না থাকাকালীন একটা সন্তান হয়। সেই সন্তান হচ্ছে টম জোন্স। সেই সন্তান পরিচয় বাহিরে চলে আসলে সম্মানহানি হবে এই ভয়ে সে তার বান্ধবী জেনি জোন্সকে বলে যে এই সন্তানের কথা, আর এই কথা যে সে যেন কাউকে না বলে। আচ্ছা, ব্রিজের অলরেডি সম্পর্কে আরো একটু বলতে পারেন, যে সে কাকে বিয়ে করলো, তার সাথে তার অ্যাফেয়ার ছিল, এগুলো এগুলো মেনশন করা যেতে পারে। তার সাথে হচ্ছে একজন স্কুল টিচার মিস্টার সামারের সম্পর্ক ছিল। তিনি মারা যায়। পরবর্তীতে হচ্ছে যখন স্কয়ার অলর্দি ফেরত আসে, তখন ওর সাথে হচ্ছে মিস্টার ব্লিফিল, ক্যাপ্টেন ব্লিফিলের ভাই মনে হয় মাস্টার ব্লিফিলের সাথে বিয়ে হয়। ভুল বলতেছি। উল্টা পাল্টা করছে না, হচ্ছে ওই স্কোয়ার অলওয়ার্দির ফ্রেন্ড ছিল ডক্টর ব্লিফিল নাকি জানো, তার ভাই ছিল ক্যাপ্টেন ব্লিফিল। সাথে বিয়ে হয়। তার সাথে বিয়ে হয়, আর তাদের সন্তান হচ্ছে মাস্টার ব্লিফিল। এই শুনেন শুনেন, একটা কাজ করবেন, ক্যারেক্টার গুলো খাতায় সবাই লিখবেন ভাই। যদি না এটা করেন তাহলে হবে কি জানেন, পরীক্ষার খাতায় লেখার সময় আপনারা দেখবেন যে ওর ছেলেরে বিয়ে করছে, আর ওর হাজবেন্ডে ওর স্বামী ছেলে বানাই দিয়েছেন, উলট পালট করছেন। তখন যে পেজটা লাগবে তো লাগবে টিচারের। আমি একবার একটা বলি, ক্যাপ্টেন ব্লিফিলের সাথে হচ্ছে ব্রিজেট অলর্দির বিয়ে হয় এবং তাদের সন্তান হচ্ছে মাস্টার ব্লিফিল। ঠিক আছে ভাইয়া? সেটা তো ঠিক আছে, আমি ওইটা বলতেছি না। আমি বলতেছি যে পরীক্ষার খাতায় যাতে গোলমাল না করেন, নাহলে কিন্তু মুশকিল, টিচারের মাথা খারাপ হয়ে যাবে তখন, আর এক যন্ত্রণা, মুশকিল হয়ে যাবে। সব সেম ভাই, একটার সাথে একটা। আচ্ছা, যাই হোক, তো এই যে সুন্দর পারতেছেন, এটা আর পড়ার দরকার নেই। আমি বলতে চাচ্ছি যে যদি না কমন হয়, হতেই পারে এরকম, আপনারা অবশ্যই লিখতে পারবেন, কেননা আপনাদের অলরেডি এতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, দেন এটা বলেন তো, কেন স্কয়ার অলর্দি আমাদের টম জোন্সকে এক্সপেল করে দেয় তার বাড়ি থেকে?
মাস্টার ব্লিপিল আর সুপিয়ার বাবা হচ্ছে টম জনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছিল। ওটার জন্য অস্কার অলরেডি ওর উপর রেগে যায়, তারপর ওকে বাড়ি থেকে বের করে দেয়। ওকে, মাস্টার বিলফিল সবসময় তাকে হিংসা করতো যেন সব সম্পত্তি যেন সে পায়, এই টার্গেটটাও করছিল। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই হলো মোটামুটি আমাদের টম জোন্স নিয়ে মোটামুটি আমাদের আলোচনা। এখন একটু আপনারা সবাই বলেন, টম জোন্স কি এখনো কঠিন মনে হচ্ছে নাকি টম জোন্সের প্রশ্নগুলো আমাদের সকল মনে পড়ে গেল, এখন সহজ মনে হচ্ছে, আমরা লিখতে পারবো? একটু জানাবেন ভাইয়া 27 নাম্বারটা একটু বলেন। 27 নাম্বার সেদিকে যাব। যতদূর আলোচনা হলো এতদূর পর্যন্ত কি অবস্থা তাই আগে জানান। মোটামুটি একটু ধারণা আছে। সুন্দর। এখন যেটা করতে হবে সেটা হলো প্রশ্নের উত্তরগুলো একবার খাতায় লিখে ফেলতে হবে। সেটা পয়েন্ট আকারে আপনি লিখতে পারেন মনে রাখার সুবিধার্থে, অথবা পুরোটা লিখে ফেলতে পারেন, সেটা আরো বেশি ভালো। ঠিক আছে, এই সময়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়া পুরোটা তো মনে থাকে না, পয়েন্ট আকারে একটু মনে। না, পুরোটা মনে থাকে না বললে তো ভুল হয়ে যাবে, মানে এটা মনে রাখতে হবে। এখনই যদি পুরোটা মনে থাকে না, আপনি এই কনসেপ্ট মাথায় রাখেন, মানে আপনি যদি মনে করেন এরকম যে পুরোটা মনে থাকবে না, তাহলে আসলেই থাকবে না। আবার দেখেন আপনারই কোনো বন্ধু বা বান্ধবী সে পুরোটাই মনে রাখছে, হ্যাঁ প্রত্যেকটা লাইন বাই লাইন সেভাবে হয়তো মনে নাই, বাট দেখেন যে মোটামুটি 90% তার মনে আছে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় তার মনে আছে, সে হয়তো বা কিছুটা মডিফাই করে লিখতে পারবে। ঠিক আছে, তো এভাবে করে আসলে পড়তে হবে, সবকিছু মনে রাখার চেষ্টা করতে হবে। জাস্ট আপনি পয়েন্ট গুলো শুধু যখন মুখস্থ করবেন, ভিতরের বিষয়গুলো আপনি হচ্ছে যে পয়েন্ট মনে আছে এটুকু ঠিক আছে লিখবো, বাট পরীক্ষার রুমে গিয়ে দেখবেন যে আরো বেশ কিছু জিনিস ভুলে গেছেন। বাট যখন আপনি পয়েন্টের সাথে সাথে বিষয়গুলো আরেকবার দেখবেন বা লিখবেন, তখন অবশ্যই আরো বেশি মনে থাকবে। ঠিক আছে, আপনি যখন দিতে যাবেন, পরীক্ষা যেদিন দিতে যাবেন ওই দিন বা তার আগের দিন শুধুমাত্র আপনি পয়েন্ট গুলো দেখেন, এক পলক বা দুইবার দেখে পয়েন্টগুলো দেখে আপনি পরীক্ষা দিতে চান, এটা ঠিক আছে। বাট এখনকার পড়াটাতে আপনি শুধু পয়েন্ট পড়বেন, বাকি বিষয়গুলো পড়বেন না, এটা করেন না, এটা বোকামি হবে, অনেক বড় ভুল করে ফেলবেন। আর শুধু বাংলাতে আমি বললাম একটা পয়েন্টের কথা, আপনি সেভাবে করে মনে রাখলেন, তাহলে ভালো আউটপুট আপনি দিতে পারবেন না, টু বি অনেস্ট, ভালো লিখতে পারবেন না। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে মাথা পর্যন্ত আসতেছে, হাত পর্যন্ত আসতেছে, আঙ্গুল পর্যন্ত যাচ্ছে, বাট কলম পর্যন্ত আর সেন্টেন্স গুলো যাচ্ছে না বা লিখতে পারতেছেন না। এই জন্য এই লাইনগুলো দেওয়া যদিও কষ্টকর, এতগুলো কথা বলতে হচ্ছে, এতগুলো প্রশ্নের উত্তর পড়তে হচ্ছে, কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, এটা বোর্ডে আলোচনা করা যেত, বোর্ডে আলোচনা করলে আপনাদের বিষয়গুলো মনে পড়ে যেত, এটা সহজ হতো যে পয়েন্টগুলো বলে বলে দিলাম, এটা ভালো হতো, এটা খারাপ না। বাট যেটা অসুবিধা হতো সেটা হলো যে ভিজুয়াল যে ইফেক্ট একটা আমাদের ব্রেনে কাজ করে, আমরা সরাসরি যখন সেন্টেন্স গুলো দেখলাম এবং তার সাথে সাথে আলোচনা করলাম, হ্যাঁ এটা বেশি দীর্ঘস্থায়ী হবে, এবং এটা আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু এটা বেশি সাপোর্ট করবে আপনাকে, বেশ ভালো একটা সাপোর্ট পাবেন যে ও আচ্ছা এখানে এই ওয়ার্ড গুলো ছিল। আপনি আরেকবার রিভিশন যখন দিচ্ছেন আরো বেশি সাপোর্ট করবে। ঠিক আছে, এটা বুঝতে হবে। বাট যখন শুধুমাত্র বাংলা বলে দিচ্ছি, আপনি ভালো বুঝতেছেন, শুধু বাংলা বলে দিচ্ছি ভালো বুঝতেছেন এবং এটা খুব ভালো মনেও থাকতেছে, বাট যখন আপনি লিখতে যাচ্ছেন তখন কিন্তু যথেষ্ট ঝামেলায় পড়ে যাবেন, যে হচ্ছে যে ভোকাবুলারি সংকটে পড়বেন, সেন্টেন্স মেকিং এর ঝামেলায় পড়বেন, অনেকে তো আবার টেন্সের ঝামেলাও পড়ে যায়, থার্ড ইয়ারে এসে এটা হওয়ার কথা না। তো এরকম সমস্যাগুলো অনেকেই পড়ে যায়, তো এটা যাতে না হয় এই জন্য আমাদের পড়ার বিকল্প নাই। আই থিঙ্ক আমার কথাগুলো বুঝতেছেন, এবং আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এগুলো বানানো কোনো কথা না, আপনারা নিজেরা একটু মিলাই দেখেন। আচ্ছা, হোয়াট ওয়াজ লেডি বেলেস্টনস প্ল্যান এগেইনস্ট সোফিয়া? লেডি বেলেস্টন একটা ক্যারেক্টার, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এগেইনস্ট সোফিয়া ওয়াজ ড্রাইভেন বাই জেলাসি এন্ড ডিজায়ার টু কিপ টম ফর হারসেলফ। এই 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 মেয়ে মানুষটা, মহিলা মানুষ করছিল কি, যে টমকে আসলে নিজের করে পাইতে চাইছিল, সোফিয়া যেন তাকে না পায়, সোফিয়ার সাথে তার হিংসা হয়েছিল। মেয়ে মানুষ স্বভাবতই এরকম, সে আসলে যাকে পছন্দ করে তাকে পুরোটাই নিজের করে পেতে চায়, সে তাকে অন্য কারোর সাথে ভাগ করতে চায় না। এটা শুধু মেয়ে না, ছেলে মানুষের ক্ষেত্রেও একই
ব্যাপার। তবে মেয়েদের এটাতে হিংসা বেশি এবং সেটা প্লট করতে থাকে, কনস্পিরেসি করতে থাকে। ইন দ্য নোভেল, লেডি ওয়েলস্টন ইজ দ্য ওয়েলদি অ্যান্ড পাওয়ারফুল ওম্যান হু বিকেমস রোমান্টিক্যালি ইনভলভড উইথ টম জন্স ডিউরিং হিজ স্টে ইন লন্ডন। আমরা জানি যে সে পালায়, ওই যে বাড়ি থেকে বের হয়ে একটা সময় গিয়ে লন্ডনে পৌঁছায়। তো লন্ডনে গিয়ে লেডি ওয়েলস্টনের সাথে তার দেখা হয়, তার সাথে একটা প্রেম মাখো মাখো সম্পর্ক হয়, এবং প্রেম মানেই তো আমরা জানি। ওকে, তো however when she realizes that Tom is in love with Sophia and that Sophia also loves him, Lady Bellaston feels threatened. সে খুব রাগান্বিত হয়ে যায়, এটা পছন্দ করে না একদমই। She doesn't want Tom to marry Sophia because she wants to control him and keep him as her lover. ঠিক আছে, সে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়। To get rid of Sophia, Lady Bellaston drives a plan. First, she tries to push Sophia into marrying someone else. She arranges for Lord Flammer, a wealthy and influential man, to show interest in Sophia. Lady Bellaston hopes that Sophia will be pressured into marrying Lord Flammer. সেটা প্রথমে একটা এরকম বুদ্ধি খাটায় যে এরকম একটা সম্ভ্রান্ত লোক, সে তাকে বিয়ে করে ফেলুক, এও হয়তো রাজি হবে এবং এতে করে সে টমের জীবন থেকে সরে যাবে। বাট সে সেটাতে ফেল করে, which would take her out of the picture and clear the way of Lady Bellaston to continue her relationship with Tom. Okay, additionally, Lady Bellaston tries to make Sophia's life difficult by using her influence and spreading rumor about her. তার নামে গুজব ছড়ায় দেয়। মেয়ে মানুষের নামে গুজব ছড়ানো বা কলঙ্কময় কোনো কথাবার্তা ছড়ানো, যেটা খুবই খুবই বিপজ্জনক, ভয়ঙ্কর টাইপের একটা ব্যাপার। She wants to create obstacles for Sophia and drive a wedge between her and Tom. However, despite Lady Bellaston's effort, her plan does not succeed. Tom remains in love with Sophia, and Lady Bellaston's manipulation are eventually exposed. This reveals her selfish and manipulative nature, contrasting with Sophia's genuine love and goodness. Ultimately, Lady Bellaston's schemes fail, and Tom and Sophia's love triumphs. তো খুবই ইজি, আমরা বুঝতে পারলাম যে একটা ক্যারেক্টার যে টমকে খুব ভালোবাসতো, তাকে নিজের করে পেতে চেয়েছিল। সোফিয়ার সাথে তার যাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায়, তাকে সে বিয়ে না করে, এই জন্য সে বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, বাট আসলে সে সফল হতে পারে নাই। ওকে, তো এই হলো ব্যাপার, এই হলো টম জোন্স। টম জোন্সের ব্রিফ কোশ্চেন গুলো আপনারা দেখে নেবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, যেটা আমি সবার থেকে পেতে চাই, দেখতে চাই, সেটা হলো যে সবাই আপনারা কালকে সকালের মধ্যে অথবা আজকে রাতের মধ্যে হলে বেশি ভালো হয়, 10টা বা 12টার মধ্যে এই যে কয়েকটা প্রশ্ন করলাম এগুলো লিখে ফেলেন। ব্রড কোশ্চেন কিছু কিছু জায়গায় পয়েন্ট গুলো লিখলেও আমি মেনে নিব, অসুবিধা নাই, বাট আপনারা নিজেরা পুরোটা পড়েন। হ্যাঁ, পুরোটা পরে পয়েন্ট গুলো লিখেন, আপনারা চাইলে 2-1টা পয়েন্ট অ্যাড করতেও পারেন, কোনো অসুবিধা নাই। এবং ব্রিফ কোশ্চেন গুলো আল্লাহর ওয়াস্তে একটু নিজেরাই দেখে নিবেন, ব্রিফ কোশ্চেন গুলো পড়ে নেবেন। খুব বেশি ব্রিফ কোশ্চেন নাই, শেষ সাজেশন থেকে এখানে পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবং শেষ সাজেশনের শেষের যেগুলো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো এখানে ইনক্লুড করা থাকে, এগুলো একটু দেখে নিন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে আলাদা করে দাগায় দেওয়ার দরকার নাই, সবগুলোই রিডিং করে নেবেন, খুব বেশি নাই, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমরা শেষ করি, গলা আসলে শুকাই গেছে, তো আমি আর এই জন্য আর আগাইতে চাচ্ছি না, হাঁপাই গেছে। সবকিছুই আর কি। হ্যাঁ, শেষ। টম জোন্সের ভাইয়া সেট সাজেশনের ব্রিফগুলো সবই পড়বো? হ্যাঁ, সবই পড়ে ফেলেন, খুবই সিমিলার এবং ভাইয়া একটা কোশ্চেন ছিল, সব জানাশোনা। হ্যাঁ, ভাইয়া অনুমতি দিলে বলি? হ্যাঁ বলেন বলেন। জি আপু বলেন। শেফেরুল হাইপোথিসিস সম্পর্কে একটু বলেন ভাইয়া। কি সম্পর্কে? কি সম্পর্কে? কি সাপিরোট ভাইয়া, হাইপোথিসিস
সাফির হোপ হাইপোথিসিস ভাইয়া 450 একদম লাস্টের কোশ্চেনটা মনে হয় এটা লাস্টের কতদিন আগেরটা পড়ায় দেই নাই? জি ভাইয়া ভাইয়া আজকে একটু বলেন, শুধু অল্প একটু বলেন। 455 পৃষ্ঠার। আচ্ছা শুনেন, লিঙ্গুইস্টিক্স আপনাদের একটা হচ্ছে যে ইয়া দেওয়া হয়েছে, সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে না, পাইছেন? এই যে অনেকে মনে পায় নাই, মুশকিল। এডিশনাল কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আরো কয়েকটা প্রশ্ন আপনাদের বই যারা কিনেছেন তাদেরকে আরো কয়েকটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, মানে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে। সেটা যদি না পেয়ে থাকেন সেটা সংগ্রহ করে নেন, আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং সেখানে আমরা লিঙ্গুইস্টিক্স নিয়ে সব আপনাদের যতগুলো সমস্যা সবগুলো নোট করে ফেলেন, সেখানে আমরা আলোচনা করব। সাফির হোপ, হাইপোথিসিস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু, ঠিক আছে? ভাইয়া সব সাবজেক্টের কি সাপ্লিমেন্ট দেওয়া হবে? না 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 না, শুধু লিঙ্গুইস্টিক্স এর এটাই, মানে একটু ঝামেলা হয়েছিল তো, কিছু প্রশ্ন এদিক সেদিক হয়ে গেছে। আপনাদের বলছিলাম খুব সম্ভবত লিঙ্গুইস্টিক্স এর নোটটাতে একটু গোলমাল হয়েছে, তো এই প্রশ্নগুলো ছিল, আসলে কিছু ছিল না, তো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিয়েছি, জাস্ট একবার বললে হয়ে যাবে। তো এটা নিয়ে একটা ক্লাস হবে কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। আজকে তো 10 তারিখ, আপনাদের পরীক্ষা শুরু 24 তারিখ, তাই না? তো দেখি দুই এক দিনে হচ্ছে যে ক্লাস হবে লিঙ্গুইস্টিক্সে, তো সেদিন আপনাদের লিঙ্গুইস্টিক্স নিয়ে যত প্রশ্ন সবগুলো সমাধান করব, আজকে আর সেদিকে না যাই। ওকে, এই টম জোন্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে টম জোন্স নিয়ে ভাইয়া সাপ্লিমেন্টটা দিয়ে দিচ্ছি একবার। ভাইয়া 23 নাম্বার কোশ্চেনটা একটু বলেন কি কেন জ্ঞান হয়ে গেছিল? ওটা প্রশ্ন, হ্যাঁ একদম সহজ বাংলা লেখা আছে, জাস্ট রিডিং পড়েন বুঝে যাবেন, এটা না বোঝার কিছু নাই। পড়েন, নিজে পড়ার বিকল্প কিছু নাই, বুঝতে পারছেন? যতই পড়ে দিই, যতই বলে দিই, কোনো লাভ কিছুই হবে না যদি নিজে পড়েন। তো পড়েন, যত সমস্যা আছে আমরা নেক্সট ক্লাসে লিঙ্গুইস্টিক্সে সেখানে আবারও নিব ইনশাআল্লাহ। এই কয়েকটা দিন কষ্ট করেন, পড়তে থাকেন, থেমে থাকার কোনো অপশনই নেই আসলে। দেখতে দেখতে আজকে 10 তারিখ, আর 13 দিন আছে। এই 13 দিনের মধ্যে দেখবেন যে শুক্রবার থাকবে, কারো বিয়ের অনুষ্ঠান থাকবে, কোনোদিন বন্ধু ডাকবে, তো এইভাবে করার 2-3 দিন চলে যাবে, আরো থাকবে 8-9 দিন বা 1 সপ্তাহের মতো। এই সময়টাই আপনাদের জন্য আসলে সময়, অবশিষ্ট সময় এই সময়টাতে কাজে লাগান যত ভালোভাবে সম্ভব। পরীক্ষার পরে 1 মাস ঘুমায়েন, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে শেষ করি, আমার গলা শুকিয়ে গেছে সত্যি কথা বলতে। মাঝখানে বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল, তাই। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।